আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন আগে, মানে সপ্তাহ দুয়েক আগে, 2 সপ্তাহ হবে, আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনাকে ভারত দেশে পাঠাতে চাইছে। সেখানে আমি কতগুলো কথা উল্লেখ করেছিলাম, যে তার বয়স হয়েছে, তার এমনি বদ্ধ জায়গা থাকতে থাকতে তার মানসিক একটা চাপ তৈরি হয়েছে। তারপর ভারত দেখছে তার বয়স তত বাড়ছে, রিস্ক তত বাড়ছে। আজকে যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে পুরো দোষটা এসে ভারতের ঘাড়ে পড়বে। আমি ভিডিওর শেষে কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, যদি আপনারা পারেন একবার ওই লিঙ্কটা টাচ করে একবার দেখে নেবেন আমি তখন কি বলেছিলাম, আজ কি বলছি তার সঙ্গে কোনো মিল আছে কিনা। এখন তখন আমি একটা কথা তখন আমি উল্লেখ করিনি, ইচ্ছাকৃতভাবে উল্লেখ করিনি, কারণ ভারতের কাছে এখন যে কথাটা চারদিকে রটে বেড়াচ্ছে, তাকে মারার একটা পরিকল্পনা, ভারতের কানে এটা অনেক আগেই ছিল। সেটা আমি আপনাদের উল্লেখ করিনি, কারণ এটা ভাঙতে বলা হয়নি। এখন যখন বেরিয়ে গেছে, অনেকেই যখন বলছেন, তখন আমার আর বলতে বাধা নেই যে এরকম একটা পরিকল্পনা কিন্তু তৈরি হয়েছে, এবং সেটা বাস্তবায়ন কিভাবে হবে না হবে, চারদিক দিয়ে তার কিন্তু সিকিউরিটি কন্ট্রোল তার নজর রাখছে। এমনি তার নিরাপত্তা ত্রিস্তরীয় নিরাপত্তা বলা হয়, আমি আগেও আপনাদের বলেছি, মানে থার্ড লেয়ার। এখন যেখানে আছেন সেখানে 5th লেয়ার নিরাপত্তা তৈরি করা হয়েছে, মানে 5টা নিরাপত্তা বলা হয়, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে সেই নিরাপত্তা বলা হয়। এখন উনি বিভিন্ন লোকের সঙ্গে এই সময়ের মধ্যে দেখা করেছেন, বিভিন্ন দলীয় নেতাদের সঙ্গে এই সময় দেখা করেছেন। এখন ভারত জানে যে আওয়ামী লীগের মধ্যেই আওয়ামী লীগের শত্রু লুকিয়ে আছে, এই দলের মধ্যেই আছে, সেটা প্রধানমন্ত্রীও জানেন, মানে আমি শেখ হাসিনার কথা বলছি, তিনিও জানেন, কিন্তু তিনি বাঁচতে পারছেন না কে সেই প্রকৃত মানে গদ্দার, কে নয়। ঠকবাজতে গাঁও যার যেমন হয়ে যায়, খড়ের গাদায় সূচ পড়লে খুঁজে বের করা যেরকম দায়, তেমনি যাকে বিশ্বাস করবেন সেই হয়তো পেছন দিক দিয়ে ছুরিটা মেরে দিল, যেমন বঙ্গবন্ধুর ক্ষেত্রে হয়েছিল। সে কথা আপনারা জানেন, ওনার সব থেকে বিশ্বস্ত মানুষ, যাকে বলে রেখে দিয়েছিলেন সন্তানদের এবং পরিবারের সবাইকে, আমার যদি কিছু হয় তার সঙ্গে যোগাযোগ করো, সেই কিন্তু খুনটা করেছিলেন। এখন যিনি বিশ্বাসের পাত্র, যাকে তিনি ডেকে পাঠাচ্ছেন, তিনি সত্যিই বিশ্বাসের পাত্র কিনা এখন ভারতের মনে সন্দেহ দেখা দিয়েছে। ফলে তাকে এমন একটা জায়গায় পরিবর্তন করে রাখা হচ্ছে, খোলামেলা জায়গা, এবং তার সঙ্গে এই ডিসেম্বরের মধ্যে আর কারোর যোগাযোগ করতে দেওয়া হবে না। মানে সে দলীয় নেতা হোক, কর্মী হোক, যেই হোক, একমাত্র তার পরিবারের লোক ছাড়া কাউকে দেখা করতে দেওয়া হবে না, শেখ পরিবারও নয়। কারণ ভারত আর কোনো রকম রিস্ক নিতে চায় না। ভারত অপেক্ষা করছিল বেঙ্গল ইলেকশনের উপরে, কারণ যত বাধা ছিল এই বেঙ্গল ইলেকশন, যতক্ষণ না পর্যন্ত বেঙ্গল জয় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারত কিন্তু নিশ্চিন্তে থাকতো না। কারণ
এপারে যদি গদ্দার থাকে, ওপারে যদি গদ্দার থাকে, দুই গদ্দারের সীমান্তের এপারে ওপারে যদি মিল হয়ে যায়, সীমান্তের কাঁটাতারের এপারের ওপারে অন্ধকারে, তাহলে পরে কিন্তু কোনো খেলাই ঠিক মতো হবে না, নিরাপত্তা নিশ্চিত হবে না। তো ওই কারণে আমি বলেছিলাম, বারবার বলে আসছিলাম যে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে নির্বাচনটা অবধি অপেক্ষা করতে হবে। নির্বাচন শেষ, 4 তারিখে ফল প্রকাশ, ফল প্রকাশের পর বোঝা যাবে যে বিজেপি ক্ষমতায় বসছে কিনা, এবং বসবে তো বটেই, কত আসন পেয়ে বসছে সেটাই হচ্ছে এখন কথা। আর একটা প্রশ্ন সকলের মনে উকি ঝুঁকি মারছে, এবং আপনাদের এই যে আখতার, ডিম আখতার, ওদের বিদেশে গিয়ে ডিম খেয়েছিল, সে তখন এনসিপির হয়েছে, তো এখন পার্লামেন্টে ঢুকেছে, সে নাকি আশঙ্কা প্রকাশ করেছে যে যদি এখানে বিজেপি আসে তাহলে পরে আমাদের এখানে সমস্ত পাঠাবে, আমরা শরণার্থী সমস্যায় ভুগবো। তার মানে উনি স্বীকার করলেন যে বাংলাদেশিরা ভারতে রয়েছে, এটা মেনে নেন। আর আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশিদের ধরে ধরে এই যে এসআইআর যারা বাদ পড়েছে তাদেরকে ধরে ধরে ফেরত পাঠানো হবে, সেই ভিডিওর লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, ওই পিন করা থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটাই হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যে রাতের অন্ধকারে গেট খুলে সমস্ত পার করব। উনি ওনার দেশেরটা বলেছেন, রাজ্যেরটা বলেছেন, আমি আমার রাজ্যেরটা বলছি, যে বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া গেট খুলে একদিকে যেমন হিন্দুদের ঢোকাবে, একদিকে পশ্চাৎ দেশে লাথি মেরে কিছু কয়েক লক্ষ লক্ষ আমাদের বাংলাদেশি যারা রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে পাঠানো হবে। এইবার ধরুন একটা ডেট দেওয়া হলো, এর মধ্যে স্বইচ্ছায় এসো, তোমাদের আমরা পাঠিয়ে দিচ্ছি। যদি বিকল্প ব্যবস্থা, একটা কি বিকল্প ব্যবস্থা শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদী সরকার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মতো একটা প্ল্যান করেছেন, কঙ্গোর সঙ্গে কথাবার্তা হয়েছে, কঙ্গোয় কয়েক বিলিয়ন ডলার দিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেক বাংলাদেশির হাতে $2000 দিয়ে দেওয়া হবে, প্লেনে চাপিয়ে সোজা কঙ্গো। আমি তো বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না একটা জীবিত মানুষকে, কোনো একটা জায়গায় তো পাঠাতে হবে। $2000 মাথা পিছু, তাও হচ্ছে 3 জন না 4 জন, স্বামী স্ত্রী এবং তার 2 সন্তান। আর যদি স্বামী স্ত্রী থাকে তাহলে 2 2 4, স্বামী স্ত্রী আর 2 সন্তান থাকলে $8,000। ওই 4টের বেশি, 5টা 6টা 10টা আপনি সন্তান উৎপাদন করুন, 1 পয়সাও আপনি পাবেন না। কঙ্গোর টিকিটটি কিন্তু আপনার থাকবে, আপনি সোজা কঙ্গো চলে যান, ওখানে গিয়ে বসবাস করবেন। আর না হলে পরে আপনি সুস্থিরভাবে বাংলাদেশে নিজের দেশে গিয়ে থাকুন। এখন তার যে আশঙ্কা কিন্তু অমূলক নয়, কারণ আমি আশঙ্কার কথাটা কিন্তু আগেই শুনিয়ে রেখে দিয়েছি। এসআইআর কিন্তু এনআরসির মতো, এনআরসির প্রায় অর্ধেক হয়ে গেল, এরপরেই ভোটটা হয়ে গেলে হয়ে যাবে এনআরসি, যেটা হবে ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সেইটা হয়ে গেলে আরো ধরা পড়বে। তার আগে যদি পালাতে পারে বা চলে যেতে চায়,
তাহলে ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্টের অফিস, তাই ডিরেক্টর যারা আছে তারা বাকি ব্যবস্থা করে দেবে, করে দিলে তোমরা চলে যাও। তো মূল কথায় ফিরি, শেখ হাসিনার ব্যাপারটা। শেখ হাসিনার জন্য এখানে এমন একটা বাড়ি দেখা হচ্ছে, জায়গা দেখা হচ্ছে, যাত্রী সেটা অত্যন্ত বড়। আর ভারতবর্ষে বড় বড় জমিদার বাড়ি আর আপনার রাজপ্রাসাদের তো অভাব নেই। বড় বড় রাজপ্রাসাদ রয়েছে, যেগুলো মেনটেন করা, সুন্দরভাবে মেনটেন করা। যে কোনো একটা রাজপ্রাসাদে তাকে ঢুকিয়ে দেওয়া হবে, একদম নৌকর চাকর সমস্ত কিছু দিয়ে, সেক্রেটারি ফেক্রেটারি দিয়ে, ডাক্তার ফাক্তার দিয়ে সেনার ওইখানে রেখে দেওয়া হবে। এবং নিরাপত্তা বলয় তো থাকবেই। তারপরে সেগুলো সেটা থাকবে কোনো একটা বিমান ঘাঁটির আশেপাশে। এইবার আপনারা খুঁজুন যে বিমান ঘাঁটির আশেপাশে মহীশূর থেকে রাজস্থান অথবা পাঞ্জাব থেকে, রণজিৎ সিং এর পাঞ্জাব থেকে আর এদিকে কাশ্মীরের মহারাজা পর্যন্ত কোন অঞ্চলে কতগুলো রাজপ্রাসাদ রয়েছে যেখানে উনি থাকতে পারেন। এটা আপনারা চিন্তা করে আমাকে কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই আপনারা কজন ধরতে পারছেন। তবে হ্যাঁ, ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা ফিরবেন। আর তারেক রহমানের কি হবে সেটা আমি কালকে আপনাদের বলবো। আজকে শেখ হাসিনার ব্যাপারের মধ্যেই জিনিসটা আপাতত আবদ্ধ থাক। প্রথমে আপনাদেরকে একটা ফটো কার্ড দেখাই। এই ফটো কার্ডটা দেখেন, দৈনিক মানব জমিনে ফটো কার্ডে লেখা আছে কলাম জাইমার বই পড়া ফরিদুল রেজা সাগর। আমাকে সুদূর কানাডা থেকে আমার এক ছোট ভাই, স্নেহের ছোট ভাই, ফলোয়ার ছোট ভাই, এই ফটো কার্ডটা পাঠিয়েছেন। ফটো কার্ডের নিচে একটা লাইন লেখা, বেচারার দেশে তেলের দাম কি কম, কানাডা থেকে জানতে যাচ্ছে তেলের দাম কম কিনা। আমি দুই ভদ্রলোককে বুঝি না, চিনি তো, ফলো করি আমার বিশ্ববিদ্যালয় জীবন থেকে আজকে 25 বছর কি। শাইখ সিরাজ যখন মাটিও মানুষ বিটিভিতে করে, তখন তো বিধম জনপ্রিয় উনি, মানে তার মাটিও মানুষ কৃষি নির্ভর অনুষ্ঠান, কিন্তু বাংলাদেশে অনেক মানুষই এটাকে একটা তিনি অন্য মাত্রায় নিয়ে গেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এরপরে চ্যানেল আই, শাইখ সিরাজ এবং ফরিদুল রেজা সাগরের উদ্যোগ, চ্যানেল আই তাদের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, বিশেষ করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নিয়ে বহু আলাপ আছে বাংলাদেশে কৃষকের পেটে লাথি দেয়া নিয়ে, আলাপ আছে পার্বত্য অঞ্চলে কৃষককে জুম চাষ থেকে ফিরিয়ে আমের চাষে নিয়ে কৃষকের ভাগ্যে মহা সর্বনাশ ডেকে আনার। পার্বত্য অঞ্চলে বহু কৃষক আমি দেখেছি। আপনারা জানেন যে আমি পার্বত্য অঞ্চলে খুবই ঘোরাঘুরি করি, সুযোগ পেলে আমি সেদিকে ছুটে যাই। সেখানে আমি বহু কৃষককে দেখেছি, তারা শাইখ সিরাজকে নিয়ে আফসোস করে যে আমাদের তো এই দিন ছিল না, এরা আমাদেরকে জুম নষ্ট করে সেখানে আমের গাছ লাগানোর বুদ্ধি দিয়েছে, আরো নানান বিতর্ক রয়েছে। তবে তাদের একটা কারিশমা আমার কাছে খুব ভালো লাগে। সাংবাদিকতার সুবাদে তো আমি 97 সাল থেকে রাজনীতিকে লক্ষ্য রাখার চেষ্টা করি, রাজনীতির সঙ্গে, রাজনীতি না করেও রাজনীতির সঙ্গে। বাংলাদেশে বিএনপি সরকার যায়, আওয়ামী লীগ সরকার যায়, বিএনপি আসে, আবার আওয়ামী লীগ আসে, আবার বিএনপি আসে। শাইখ সিরাজ আর ফরিদুল রেজা সাগরের কোনো পরিবর্তন হয় না। তারা সব সরকারের সময় বেশ ভালো যান। আমি জানি না তাদের মধ্যে কি কারিশমা আছে। প্রত্যেক সরকারই খুব আপন মানুষ তারা। এই যে জাইমা রহমানকে নিয়ে ফরিদুল রেজা সাগর লিখেছেন যে জাইমার বই পড়া, পুরো লেখাটা পড়েছি, প্রতি পড়তে ছন্দে আমার ওই ছোট ভাইটার প্রশ্নটাই আমার মনে এসছে যে বাংলাদেশে কি তেলের দাম কম। একটা ছোট্ট প্রশ্ন শুরু করতে চাই। তিনি যে জাইমার বই পড়া এখন এসে লিখেছেন 1 মে 2026-এ, বলেন তো দেখি, সেই যে টাকলা ফুয়াদ হিসেবে পরিচিত আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান যখন জাইমা রহমানকে নিয়ে খুবই আপত্তিকর কথা বলেছিলেন, তখন আমরা তো ছিলাম।
আমরা ওই কথাটা মাটিতে পড়তে দেই নাই। সে তখন তথ্য প্রতিমন্ত্রী, আমি 21 টেলিভিশনে চাকরি করি। তারপরে আমি ঝুঁকি নিয়ে আমার ব্লগে তখন জাস্ট একটা পিতার অনুভূতির জায়গা থেকে আমি প্রতিবাদ করেছিলাম। সঙ্গে সঙ্গে বাংলাদেশে অনেক মানুষ মুরাদ হাসানের সেই বক্তব্যে ছি করেছিল। ইভেন কি তার যে নেত্রী শেখ হাসিনা, তিনিও তাকে সেই বক্তব্যের পরেই কিক আউট করতে বাধ্য হয়েছিলেন। ফরিদুর রেজা সাগররা তখন কি লিখেছিলেন যে মুরাদ তুমি খারাপ বলেছো, জাইমা আমাদের সন্তানের মতো, জাইমাকে নিয়ে এটা বলা ঠিক হয়নি। বিচার চেয়েছিলেন, চাননি। আজকে অনুকূল পরিবেশে তিনি এসে লিখছেন। আমি 2-4 লাইন শুধু এই লেখার পড়ে শোনাই, আপনারাও বুঝবেন যে তেলের দাম কম না বেশি। বাইরে সোনা ঝরা রোদ, ঢাকায় বিমানবন্দরে নেমে অবাক বিস্ময়ে চেয়ে রইল জাইমা। এত সুন্দর বাংলাদেশ, মনে হচ্ছে সুন্দর রঙে শিল্পী কোনো ছবি এঁকেছেন। এই বাংলাদেশকে রেখে দূরে থাকতে বাধ্য হয়েছেন বেশ কয়েক বছর। শীত বাতাস বইছে, এটাই শীতকাল। দুচোখ মেলে অনেকদিন পর দেশকে দেখছেন জাইমা, প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন। মনে আছে ছোটবেলায় তিনি বইমেলায় যেতেন বাবার হাত ধরে। সেই বইমেলাতে কিনেছিলেন কিছু কার্টুন সিরিজ, ছোটদের গল্প আর ছড়ার বই। জাইমা জানেন যে কোনো নতুন কিছু জানতে হলে বইয়ের বিকল্প নেই। তারপর আরো এই টাইপের অনেকগুলো লেখা লিখেছেন। শেষে প্যারাটা হচ্ছে এরকম, বলছি 2004 সালের কথা। গল্পটি এই জন্য বলা যে জাইমাকে নিয়ে তখন আমি লিখেছিলাম জাইমার বইমেলা নামে একটি ছোটদের বই। বইটির ইংরেজি ভার্সনও করা হয়েছিল। বইটি প্রকাশ করেছিল নামকরা প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। খুব ভালো কথা, 2004 সালে বিএনপি যখন ক্ষমতায়, তখন তিনি লিখেছিলেন জাইমার বইমেলা। এরপরে কেটে গেল 18টি বছর। তিনি আর জাইমার বইমেলা, শিশুবেলা, কালবেলা, অন্ধকার বেলা, জীবন যুদ্ধ বেলা, একটা প্রবাসী জীবন, কিছুই তো আর লিখেন নাই। এখন আবার বিএনপি ক্ষমতায়, এইবার তিনি লিখছেন জাইমার বই পড়া। বুঝেন দেখি। আমি জানি না প্রধানমন্ত্রীর পরিবার, তারেক রহমান পরিবার এই ধরনের, আমি কি তৈলমর্দন বলবো, মানে এই যে অনুকূল পরিবেশে বলা, ফরিদুর রেজা সাগর বা শাইখ সিরাজের চ্যানেল আই আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কি পরিমাণ বঙ্গবন্ধু স্তুতি করেছে। মানে ওই যেই বঙ্গবন্ধু স্তুতিকে আমরা বাড়াবাড়ি বলি, যেটা অতিরিক্ত হয়ে গেছিল, সেই অতিরিক্ত বঙ্গবন্ধু স্তুতি, শেখ পরিবার স্তুতি, বেগম ফজিলাতুন্নেসার উপর স্তুতি। মানে আওয়ামী লীগ আমলে তো এমন হয়েছিল যে বঙ্গবন্ধুকে নিয়ে একটা বই যদি লেখা, শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত ফেলা গেছে, যে বাগের থাবা না কি থাবা লেখা বরিশালের ম্যাজিস্ট্রেটের বাবা 21 পদক পেয়ে গেছিল না, পরে বিতর্কের পরে সেটা নকল বইগুলা পরে বাতিল হয়েছে। এইরকম চ্যানেলায় কত শত শো হয়েছে। তখন কি একবার মনে পড়েছে জাইমার জন্মদিন, তারেক রহমানের জন্মদিন, জাইমার বই মেলা বা জাইমার বই পড়া? তখন তো মনে পড়ে নাই। তো এখন আবার মনে পড়া কি সেই প্র্যাকটিস যে যেই সরকার চলে সেই সরকারের সাথে খুব ভালো যায় চ্যানেল আই পরিবারের? ভালো থাকবেন, সুস্থ। এই কথা কইলে আমাদের গ্রামে প্রবাদ আছে, কইলে মায়ে মায়ের খায়, না খাইলে পুঙা কইলে বাপে আইডা খায়। এখন উপর দিক তো দিলে নিজ দিকেই পরে, এখন তারা বিপদে, তাদের নিয়ে সমালোচনা করতে চাই না। তবে তারা যে ভিতুর টিম, দল ক্ষমতায় না থাকলে, ও বিএনপিও তাই, দল ক্ষমতায় থাকলে সব বাঘ সিংহ, বাঘ ভাল্লুক, আপনার ডাইনোসর হয়ে যায়। ক্ষমতায় না থাকলে তারা কথা বলার মুরুদ নাই, একটা ফেসবুক পোস্ট দেওয়ার মুরুদ নাই, যখন দল ক্ষমতায় না থাকে। এই হচ্ছে সুবিধা নেওয়া। আচ্ছা, যখন লুটপাট করেছিল তখন শেখ হাসিনা অনুমতি নিয়েছিল? যখন আত্মীয় স্বজনের চাকরি দিয়েছিল, যখন জামাত শিবিরের চাকরি দিয়েছিল, তখন অনুমতি লাগছিল শেখ হাসিনা? আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশ? অনেকে বলে আমরা তো নির্দেশ পাচ্ছি না। আপনি বাড়ি ভাইকে কে নির্দেশ দিয়েছে এগুলো বলার জন্য? কে বলেছে আপনাকে ঘন্টায় ঘন্টায় আপনার ব্যবসা বাণিজ্য চাকরি রেখে এখানে সময় দেওয়ার? আমাকে কে বলে দিয়েছে? আমাদের কি কেউ বেতন দেয় যে তুমি এগুলো বলতে থাকো? আমাদের প্রতি জীবনের রিস্ক, খালি তাদেরই জীবনের রিস্ক হয়ে যায়। আমাদের জীবন না, আমরা পাথর, তো আমাদের জীবন নাই, আমরা জড়। আমরা মায়ের পেট থেকে জন্ম হয়নি, আমরা মাটি ফেটে বেরোছি, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, আমরা রোবট। সব সমস্যা বড় বড় নেতাদের। যুক্তি কি জানেন? সমস্যা আছে। কি সমস্যা? 2 লক্ষ সাইবার যোদ্ধা কোথায়?
2.5 লক্ষ মুক্তিযোদ্ধা ভাতা খাওয়া লোকগুলো কোথায়? আপনি শুধু নেতার কথা বলবেন কেন? সেলফি লীগ এখন কোথায়? তারা এখন কোথায়? বরং এই মুহূর্তে যারা কাজ করতেছে আওয়ামী লীগের পক্ষে, মানে আপনার আমার কথা বলি নেই, যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের পক্ষে এখন কাজ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে, সেটা ফেসবুকে করুক, রাজপথে করুক, মাঠে ময়দানে করুক, অফলাইনে অনলাইনে রাজপথে থাকুক, দেখবেন এরা নিঃস্বার্থ বেশিরভাগ, সুবিধা পায় নাই। ওই লোকগুলো এখন কাজ করতেছে। কিন্তু আমি জানি না যে যে লোকগুলো এখন মাঠে ময়দানে নিঃস্বার্থভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে, তৃণমূল সহ আরো যারা, সব নেতাই যে গোপনে করতেছে তা না, কিছু কিছু তো বলতেছে। জানি না যে এই লোকদের যারা নিবেদিত, তাদের জন্য আসলেই দল সুসময় কিছু করবে কিনা, আমরা তা জানি না। এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা। নেতারা সামনে আসতে ভয় পায়। তাদের এক একজনের নেতাদের দেখতাম গোষ্ঠী নিয়ে মিটিং হইতো, মানে ডাইনেস্টি, মনে করেন ফরিদ ডাইনেস্টি, বাড়ি ডাইনেস্টি, এরকম মিটিং হইতো ক্ষমতায় থাকাকালীন। সব আত্মীয় স্বজনের দাওয়াত দিয়ে বিভিন্ন জায়গায়। আমি চাইতেছি কি আমার ফ্যামিলি মিটিং হইতেছে। ফ্যামিলি কোথায় এখন সেই ফ্যামিলি? হাই রে, ওনলি গলিতে কত সেলফি লিগ, কত ফটো সেশন লিগ, এখন আর কাউরে খুঁজে পাওয়া যায় না, একটা নেই। একটা ছবি তোলার জন্য, নেতার জন্য জান দেয়া দেয়, সেই সেই সেলফি লিগও এখন নেই। নেতার কথা কি বলবেন? নেতারা তো তাদের জন্য তো সেই গান তো আগেই লেখা হয়ে গেছে, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা নাম হবে। লেখার হবে না। কিন্তু এইবার বাড়ি ভাই আপনার চ্যানেলের মধ্যে বলে দেবে অত নালিয়া দেশের না, এই দিন নেই रहेगा। যারা মাঠে ময়দানে আছে, যারা কাজ করতেছে অনলাইনে অফলাইনে মাঠে ময়দানে প্রকাশ্যে, তাদের কাঁধে ভর দিয়ে আপনি ক্ষমতায় গিয়ে আবার হালুয়া রুটি খাবেন, ওই সুযোগ বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা আর দিবে না। তারা এখন কথা বলা শিখে গেছে। আপনি গিয়ে চেলচেলায় গিয়ে মসনদে বসে যাবেন, এমপি হয়ে যাবেন, ওই সুযোগ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা দিবে না। পতনালী আদেশের না, ওই দিন যেন তারা ভুলে যায়। ওই দিন চলে গেছে, ওই দিন বাগে খেয়েছে, ওই দিন আর চলবে না। যাদের সাথে প্রকাশ্যে বা গোপনে কর্মীদের সাথে যোগাযোগ আছে, সত্যিই আছে, যারা সবই যে প্রকাশ্য করতে হবে তাও আমি বলতেছি না, কারণ এটা একটা দলের নীতি হইতে পারে না, সবই প্রকাশ্য থাকতে হবে। আপনার পলিসি মেকিং প্রকাশ্যতা হয় না, তাই